আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, নিরাপদে এবং বাসাতেই আছো। আজকে 21শে অক্টোবর বুধবার দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গিয়েছি। তোমাদের শিক্ষক সহকারী শিক্ষক জেসমিন আহমেদ খুশি, শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। করোনার এই সমস্যার সময় আমরা সবাই বাসাতেই আছি, আশা করছি বাসাতেই থাকবো। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবো না। যদি বের হতে হয় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তবে বাইরে যাব। বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার সহ পুষ্টিকর খাবার গ্রহণ করবো। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। বারবার 20 সেকেন্ড ধরে হাত ধোবো। বারবার বলতে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে একবার করে আমরা 20 সেকেন্ড ধরে হাত ধোবো। হাঁচি কাশি এগুলো দেওয়ার সময় মুখে রুমাল, টিস্যু বা হাতের কলম ব্যবহার করব। তারপরে হাত পরিষ্কার করে ফেলবো। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা হয়তো তোমরা হয়তো চিন্তা করবে যে কি ব্যাপার মিস কেন প্রতিদিন একই কথাই বারবার বলছে। তোমাদেরকে সচেতন করার উদ্দেশ্যই আমাদের এটা বারবার বলা। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। চলো, আমাদের আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে সংক্ষেপে কিছু উত্তর আছে। তার আগে আমি বলে দিই আজকে ক্লাস নম্বর হচ্ছে 17। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এক সপ্তাহে কত দিন। এক সপ্তাহে কত দিন? চলো, এক সপ্তাহে কত দিন এবং দিনগুলোর নাম লিখুন। আমরা জানি এক সপ্তাহে আমাদের 7টা দিন থাকে। 7টা দিনের কিছু দিন থাকে, কিছু দিন আছে দেখো। এক সপ্তাহ সমান 7 দিন। দিনগুলোর নাম হলো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আরেকটা বলে নাও আমার সাথে সাথে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এরপরে শিক্ষার্থীরা দ্বিতীয় নম্বর প্রশ্নে কি আছে দেখো। দ্বিতীয় নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপে উত্তর দিন। এখানে আমাদের 4টা প্রশ্ন আমরা আজকে রেখেছি। কি কি প্রশ্ন রেখেছি দেখে নাও। পানির আয়তন পরিমাপ করার এককের নাম কি? পানির আয়তন পরিমাপ করার এককের নাম হচ্ছে লিটার। আমরা পানি শুধু কেন, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। পানির আয়তন পরিমাপের আয়তন পরিমাপ করার এককের নাম কি? লিটার। খ নম্বর আছে দেখো, কোন দিন রবিবারের পরের দিন? কোন দিন রবিবারের পরের দিন? আমরা কি জানি? শনি রবি এর পরের দিন কি পাই? সোমবার পাই। শনি রবি এর পরের দিন পাই সোমবার পাই, অর্থাৎ রবিবারের পরের দিন হচ্ছে সোমবার। গ নম্বর দেখো শিক্ষার্থীরা, কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে? গ নম্বর কি আছে? কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে? শুক্রবার আমাদের স্কুল বন্ধ থাকে, বিদ্যালয় বন্ধ থাকে, তাই না? আচ্ছা, ঘ নম্বরে কি আছে দেখো, স্বাভাবিকভাবে একটি ঘড়িতে কয়টি কাঁটা থাকে এবং কি কি কাঁটা থাকে? আমরা কি দেখি? একটা রিস্টওয়াচের কথা চিন্তা করো কিংবা একটা ঘড়ির কথা চিন্তা করো। এই ঘড়িগুলোতে কয়টা কাঁটা আমরা দেখতে পারি? একটা ছোট কাঁটা থাকে, একটা তার চাইতে বড় কাঁটা থাকে, আর একটা একদম চিকন কাঁটা থাকে। তো এই 3টা কাঁটা থাকে, তাই না? আমরা দেখেছি এই 3টা কাঁটা মিলে একটা ঘড়ি হয়। এবার এই ঘড়িগুলোর এই 3টা কাঁটার নাম কি বলো তো শিক্ষার্থীরা? 3টা কাঁটার নাম হচ্ছে ঘন্টা, সেকেন্ড, ঘন্টা, মিনিট আর হচ্ছে সেকেন্ড। দেখে নাও, স্বাভাবিকভাবে একটি ঘড়িতে কয়টি কাঁটা থাকে এবং কি কি কাঁটা থাকে? 3টি কাঁটা থাকে, যথা ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। এবারে দেখো 3 নম্বরে শিক্ষার্থীরা কি আছে দেখো তো। 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করুন। এটা কিন্তু সময়ের অধ্যায় থেকে, মানে সময় পরিমাপের অধ্যায় থেকে, ঠিক আছে? আগে এরকম শূন্যস্থান আসবে। কি কি আছে দেখো শিক্ষার্থীরা। ক নম্বরে আছে 95 সেকেন্ড সমান ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড। আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি 1 মিনিট 35 সেকেন্ড। এবার খ নম্বরে আছে 80 মিনিট সমান 1 ঘন্টা, তারপরে আছে হচ্ছে 20 মিনিট। এবার গ নম্বরে আছে দেখো 36 ঘন্টা সমান 1 দিন এবং 12 ঘন্টা। শিক্ষার্থীরা, তোমরা আশা করছি আমার সাথে সাথে তুলে নিয়েছো, কিন্তু মনে একটা প্রশ্ন এসছে মনে হয় যে কেন এরকম হচ্ছে, কিভাবে হলো।
95 সেকেন্ড সমান 1 মিনিট 35 সেকেন্ড কিভাবে বলছি, আবার 80 মিনিট সমান 1 ঘন্টা ও 20 মিনিট কেমন করে বলছি, তাই না? চলো শিক্ষার্থীরা আমরা বোর্ড থেকে একবার একটু দেখে আসি কিভাবে এই মানে 1 ঘন্টা 1 মিনিট 35 সেকেন্ড আসছে, 1 ঘন্টা 20 মিনিট আসছে, কিভাবে আসছে চলো একটু দেখে আসি। শিক্ষার্থী দেখো এখানে 95 সেকেন্ড সমান ড্যাশ মিনিট ও ড্যাশ সেকেন্ড দেওয়া, তাই না? আমরা কি জানি কত সেকেন্ডে 1 মিনিট দেওয়া আছে শিক্ষার্থীরা বলো তো? আমরা জানি 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না? এবার দেখো এখানে 95 আছে, 60 এর চাইতে বেশি, 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 60 সেকেন্ডটা 1 মিনিটটা আলাদা করে নিই। 60 এই 95 থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার বিয়োগফল থাকবে হচ্ছে আমাদের 35, 5 থেকে 0 বাদ দিলে 5 আর 9 থেকে 6 বাদ দিলে হয় 3। এই যে দেখো আমরা 60 সেকেন্ডকে যে আমরা আলাদা করলাম এটা সমান কি লিখতে পারি আমরা বলো তো শিক্ষার্থীরা? 1 মিনিট লিখতে পারি, তাই না? তো এই 95 থেকে 1 মিনিট আলাদা করে নিলাম আর বাদ বাকিটুকু আছে হচ্ছে 35 সেকেন্ড। এইটা তো আর 1 মিনিটের চাইতে কিন্তু কম, তো যেটুকু কম সেই অংশটুকু সেকেন্ড হিসেবে থেকে যাবে। আর 60 সেকেন্ড সমান যে 1 মিনিট, সেই 1 মিনিট আমরা মিনিটে করে লিখবো। এখানে কি লিখবো? 1 মিনিট আর অতিরিক্ত কতটুকু সেকেন্ড ছিল? 35 সেকেন্ড, 35 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের 95 সেকেন্ড সমান 1 মিনিট আর 35 সেকেন্ড। জিনিসটা বুঝতে পারছো? দেখো একই রকম ভাবে কিন্তু পরের অংশটাও আছে। এখানে 80 মিনিট সমান কত ঘন্টা এবং কত মিনিট বলেছে। তাহলে 80 মিনিট কি আমরা কি জানি কত মিনিটে 1 ঘন্টা বলো তো শিক্ষার্থীরা? 60 মিনিটে 1 ঘন্টা। এবার 60 মিনিট 80 মিনিটের চাইতে কি 80 মিনিটের ভেতর থেকে তুমি 60 মিনিট আলাদা করতে পারছো আর অতিরিক্ত অংশটুকু আলাদা করতে পারছো, তাই না? 60 মিনিট কি আমরা কি লিখতে পারি বলো তো দেখি? 80 মিনিট কি আমরা এভাবে লিখতে পারি বলো তো? লিখতে পারি না। 80 মিনিট সমান 60 মিনিট আলাদা করলাম আর সাথে 20 মিনিট আলাদা করলাম, করতে পারি না? এবার 60 মিনিটকে আমরা কি বলতে পারি বলো? 60 মিনিটে হয় 1 ঘন্টা আর এখানে 20 মিনিট, তাহলে 80 মিনিট সমান কত? 80 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, তাই না? চলো দেখি, লিখে দিই 1 ঘন্টা আর এখানে হচ্ছে 20 মিনিট। এবার দেখো একইভাবে 36 ঘন্টা সমান বলেছে কত দিন এবং কত ঘন্টা। তাহলে আমরা কি জানি বলতো? কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন। তাহলে আমরা কি করব? 36 থেকে 24 আগে বাদ দিয়ে দিব, দিয়ে অতিরিক্ত অংশটুকু আমরা ঘন্টা হিসেবে লিখবো। তাহলে 6 থেকে 4 বাদ দিলে হয় 2 আর 3 থেকে 1 বাদ দিলে হয় 1, 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তাহলে সব মিলায় কত হলো অতিরিক্ত অংশটুকু? অতিরিক্ত অংশ হচ্ছে 12 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টাকে আমরা আলাদা করে আমরা এখানে একদিন পেলাম আর এই 12 ঘন্টা অতিরিক্ত অংশ থাকলো। তাহলে আমরা দিনের জায়গায় লিখলাম 1 দিন আর বিয়োগফল অংশটুকু লিখলাম ঘন্টায়, 12 ঘন্টা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। শিক্ষার্থীরা এরপরে দেখো তো কি আছে? এরপরে আছে হচ্ছে নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন। নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন। এখানে পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ উভয়ই আসবে। তার কি কি আছে শিক্ষার্থীরা? দেখো প্রদত্ত সংখ্যা, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। কি কি সংখ্যা দেওয়া আছে দেখো তো? 12, 13 আর 14। এই 12, 13, 14 এর ক্রমবাচক পদ্ধতিতে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ কি কি হয় সেটা আমরা এর আগে শিখেছি। আজকে আমাদের কিন্তু রিভাইজ যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো আমাদের পুরাতন। চলো আমরা করে ফেলি। পূর্ণরূপ 12 এর পূর্ণরূপ হচ্ছে দ্বাদশ। 12 এর পূর্ণরূপ হচ্ছে দ্বাদশ। বানানটা দেখে নি। দয়ে বয়ে যুক্ত আকার দ তালব্য স, দ্বাদশ। 12 এর পূর্ণরূপ হচ্ছে দ্বাদশ। একবার বলি, দয়ে বয়ে যুক্ত আকার দ তালব্য স, দ্বাদশ। সংক্ষিপ্ত রূপ 12 কি হচ্ছে দেখো? 12 তালব্য স। দ্বাদশ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 12 তালব্য স। এবার আছে হচ্ছে 13। 13 এর পূর্ণরূপ ক্রমবাচক পদ্ধতিতে পূর্ণরূপ হচ্ছে ত্রয়োদশ। বানানটা খেয়াল করো, তয়ে রফালার পরে কিন্তু উপরে মাত্রা আছে, মাত্রা না দিলে কিন্তু এও দশ হয়ে যাবে। হ্যাঁ, তয়ে রফালার উপরে অবশ্যই মাত্রাটা দিতে হবে। বানানটা করি, তয়ে রফালা অন্তস্থ অয় ওকার দ তালব্য স, ত্রয়োদশ। 13 এর পূর্ণরূপ
হচ্ছে তয় রফালা অন্তস্থ অয় ওকার দ তালব্য স। ত্রয়োদশ, আরেকবার বলছি, তয় রফালা অন্তস্থ অয় ওকার দ তালব্য স। ত্রয়োদশ। 13 এর ক্রমবাচক পদ্ধতিতে সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে? ত্রয়োদশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 13 তালব্য স। 13 তালব্য স। 14 এর ক্রমবাচক পদ্ধতিতে পুনরূপ কি হচ্ছে? চতুর্দশ। চতুর্দশ বানানটা দেখো, চ তয় রসৌকারে তু দয়ে রেফ তালব্য স। চতুর্দশ। আরেকবার দেখো, চ তয় রসু দয়ে রেফ তালব্য স। চতুর্দশ। আরেকবার বলছি, চ তয় রসৌকারে তু দয়ে রেফ তালব্য স। চতুর্দশ। এবার 14 এর সংক্ষিপ্ত রূপ কি আসছে দেখো, ক্রমবাচক পদ্ধতিতে সংক্ষিপ্ত রূপ 14 তালব্য স। চতুর্দশ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 14 তালব্য স। চতুর্দশ এর সংক্ষিপ্ত রূপ কি শিক্ষার্থীরা? চতুর্দশ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 14 তালব্য স। এইবার দেখো, এরপরে আমাদের স্লাইডে কি আছে? আমাদের স্লাইডে আছে অঙ্ক কষে দেখান। আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, কি চেয়েছে, চলো আমরা অঙ্কটা পড়ে ফেলি। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সকাল 9টা থেকে 3 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। আবার দেখো বলছি, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সকাল 9টা থেকে 3 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। শিক্ষার্থীরা কোন সময় বিদ্যালয় ত্যাগ করে? খেয়াল করে দেখেছো, শিক্ষার্থীরা কোন সময় বিদ্যালয় ত্যাগ করে? আসছে হচ্ছে 9টার সময়, স্কুলে আসছে কয়টার সময়, বিদ্যালয়ে আসছে কয়টার সময়? 9টার সময়। কতক্ষণ থাকছে স্কুলে, বিদ্যালয়ে থাকছে কতক্ষণ? 3 ঘন্টা। তাহলে সে বিদ্যালয় থেকে কখন তারা যাচ্ছে, প্রশ্নটা এটা। ত্যাগ করা মানে হচ্ছে চলে যাওয়া কিংবা বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়া। এবার দেখো সমাধান আমরা এখানে করেছি, আমরা বোর্ডেও জিনিসটা করবো। শিক্ষার্থী বিদ্যালয়ে আসে 9টায়। শিক্ষার্থী অবস্থান করে কতক্ষণ? দেখো শিক্ষার্থীরা এখানে বলছে 3 ঘন্টা। শিক্ষার্থী অবস্থান করে 3 ঘন্টা, আর বিদ্যালয় ত্যাগ করবে কতক্ষণ? 9টা থেকে যতক্ষণ থাকে সেই সংখ্যাটা যোগ হয়ে যায়। চলো শিক্ষার্থীরা আমরা এটা বোর্ড থেকে কমপ্লিট করে আসি। শিক্ষার্থীরা, প্রশ্নে আমাদের কি ছিল বলো? শিক্ষার্থী বিদ্যালয়ে আসে, তাই না? শিক্ষার্থী বিদ্যালয়ে আসে কয়টায়? শিক্ষার্থী বিদ্যালয়ে আসে হচ্ছে 9টায়। 9টায়, হ্যাঁ। যদি আমাদের দুইটা অপশন থাকে, তার মধ্যে একটা অংশ টাই থাকে আর একটা অংশ ঘন্টায় থাকে, তাহলে আমাদের উত্তরে কিন্তু এটা উত্তরে আসবে টাই। ঠিক আছে? যখন বলে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করছে, তার মানে ওখানে ঘড়ির যে সময়টা ওটা আমাদেরকে উত্তরে চাইছে। হ্যাঁ, এবার দেখো, শিক্ষার্থী বিদ্যালয়ে আসে 9টায় আর শিক্ষার্থী অবস্থান করে কতক্ষণ? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে সে ত্যাগ করছে কখন? তাহলে বিদ্যালয়, প্রশ্নটা হচ্ছে বিদ্যালয় ত্যাগ করে কখন? বিদ্যালয় ত্যাগ করে 9 আর 3 কি করতে হবে শিক্ষার্থীরা? যোগ করে দিতে হবে। 9 এর পর থেকে 3 ঘর কোনো 10, 11, 12। কয়টা হলো? 12টা। তাহলে বিদ্যালয় ত্যাগ করে কটার সময়? 12টায়। উত্তর 12টায়। আমি আশা করছি আমার সাথে সাথে তোমরাও খাতায় অঙ্কটা তুলে নিয়েছো। চলো আমরা স্লাইডে ফিরে যাই। এইবার দেখো শিক্ষার্থীরা, আমাদের কি আছে? আমাদের 6 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো বানানে লিখুন। কি কি সংখ্যা আছে দেখে নাও। 8 10 86, 8 10 8 88, 9 0 90, 9 10 2 92। চলো আমরা বানানগুলো করে ফেলি। 6 এর রসইকার ছি, অন্তস্থ অয় আকার, তালব্য স এর রসইকার 86। আবার দেখো 6 এর রসইকার ছি, অন্তস্থ অয় আকার, তালব্য স এর রসইকার 86। এবার আছে হচ্ছে 88, সরেয়া তয় আকারেটা, তালব্য স এর রসইকার 88। খেয়াল করে দেখো, আমি অনেককে দেখেছি 8 10 8, এটাকে বলো তোমরা 88। এটা সঠিক উচ্চারণ নয়। হ্যাঁ, 8 10 8, এটার উচ্চারণ হচ্ছে 88।
88ও না, 88ও না। ঠিক আছে শিক্ষার্থীরা? আবার 88 বানান লিখতে গেলে অনেকে আবার দেখছি কি 8 80 স্বরে আ ট, আবার স্বরে আ তালব্য স্বরে রসিকার লিখো, এটাও কিন্তু সঠিক বানান নয়। 88 বানান স্বরে আ, টয়ে আকারে টা, তালব্য স্বরে রসিকার। ঠিক আছে শিক্ষার্থীরা? খেয়াল করবে। 9 0 90, 90 বানানটা দেখে নাও। দন্ত ন, বয়ে বয়ে যুক্ত রস্বই। এখানেও কিন্তু তোমাদের দেখার একটা বিষয় আছে, কি নব বই অনেক সময় লেখো, মানে কি ন ব আর ব, ব আর ব যুক্ত করা বাদ দিয়ে তোমরা করো কি একসঙ্গে না লিখে পাঁচখানে একটু ফাঁকা দিয়ে দাও, তখন উচ্চারণটা কি হবে, 90 আর হয় না, তখন নব বই হয়। ঠিক আছে? তাহলে আমাদেরকে বয়ে বয়ে যুক্ত করে দিতে হবে, বয়ের সাথে বটা যেন লেগে থাকে। ওপর নিচে লেখার চাইতে পাশাপাশি লিখবে, কিন্তু এটা একটার সাথে একটু লাগিয়ে লিখবে, ব আর ব যেন লেগে থাকে। তাহলে আমরা 90 বানানটা দেখি। দন্ত ন, বয়ে বয়ে যুক্ত রস্বই, রস্বই 90। এবার দেখো 9 10 2 92, 92 বানানটা দেখো। বয়ে রস্বইকারে বি, রয়ে আকারে রা, দন্ত ন, বয়ে বয়ে যুক্ত রস্বই 92। আবার বলছি, বয়ে রস্বইকারে বি, রয়ে আকার, দন্ত ন, বয়ে বয়ে যুক্ত রস্বই। আশা করছি তোমাদের আমার সাথে সাথে উঠানো হয়ে গেছে। চলো আমরা পরবর্তী নম্বরে কি চলে যাই। পরবর্তী নম্বরে আজকে আমাদের কি আছে দেখো, চিত্র সহ রম্বসের বৈশিষ্ট্য লিখুন। রম্বসের বৈশিষ্ট্য আমরা এখানে 3টি উল্লেখ করেছি। দেখো শিক্ষার্থীরা, রম্বসের বৈশিষ্ট্যগুলো কি কি? রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে এই চতুর্ভুজে 4টা বাহু সমান হয়। রম্বসের সবসময় কয়টা বাহু সমান হয়? 4টা বাহু সমান হয়। বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় সমান্তরাল বলতে, যদি এই বাহুটা যেভাবে যেরকম ভাবে আছে, এই বাহুটা ঠিক সেইভাবেই থাকবে। ঠিক আছে? যদি এই বাহুটা আরো নিচে থাকতো, ওটাও আরেকটু নিচে থাকতো, মানে যেদিকে যাবে ওটাও সেদিকে যাবে, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল। ঠিক আছে? এবার বলছি কোন কোণই সমকোণ নয়। খেয়াল করে দেখো, এই কোণটা পরিমাপ করলে 90 ডিগ্রি হবে না, এটা পরিমাপ করলে 90 ডিগ্রি হবে না, এটা পরিমাপ করলে 90 ডিগ্রি হবে না, এটা পরিমাপ করলে কিন্তু 90 ডিগ্রি হবে না। ব্যাপার কোন কোণই সমকোণ নয়। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম? 3টা বৈশিষ্ট্য পেলাম। কি কি বৈশিষ্ট্য পেলাম বলো শিক্ষার্থীরা? এই চতুর্ভুজে কয়টা বাহু সমান? এই চতুর্ভুজে 4টা বাহু সমান। এই চতুর্ভুজে কয়টা বাহু সমান্তরাল? এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। আর এই চতুর্ভুজে কয়টা কোণ সমকোণ? এই চতুর্ভুজে কোনো কোণই সমকোণ নয়। চলো শিক্ষার্থীরা, আমরা বোর্ড থেকে এই রম্বস একে আঁকাটা দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা কি জানি? আমরা প্রথমে রম্বস আঁকতে গিয়ে আমরা এর আগে কিন্তু দেখেছি, প্রথমে আমরা একটা কোণ এঁকে নিই, তাই না? যে কোণটা আমাদের কি সমকোণের মতো হবে, সমকোণের চাইতে একটু ছোট হবে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে একটু কোণ এঁকে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, কম্পাস দিয়ে একই সমান করে 4টা চাপ আঁকবো। চলো আমরা দেখে নিই। খেয়াল করে দেখো, আমরা কিন্তু কোন রকম চাপ ছোট বড় করিনি। এই একটা নিলাম, এই একটা নিলাম, এই বাহুটা আমাদের ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা বড় করে দিচ্ছি। স্কেলটা দিয়ে একটু বড় করে ফেলি। এবার কি করব, এরকম আমাদের চাপ পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার কি করবো, স্কেল দিয়ে আমরা এই চাপগুলোর ভেতর থেকে মাঝখানে যে মধ্যবিন্দু পেয়েছি ওটা যোগ করে দিব। দেখেছো আমরা কি এঁকেছি? আমরা এঁকেছি রম্বস। রম্বসে মার্কিং করে ফেলি। আমরা এবিসি দিয়েও করতে পারি, ক খ গ ঘ দিয়েও করতে পারি। আমি এখানে ক খ গ ঘ ব্যবহার করছি। ক খ গ ঘ। ঠিক আছে? এবার আমরা নিচে কি লিখবো শিক্ষার্থীরা? নিচে লিখে দিব চিত্রে ক খ গ ঘ
ঘ একটি রম্বস। এই অক্ষরগুলো লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কেন? ক খ, এবার আমি উপরে লিখলাম গ, তারপর লিখলাম ঘ, তারপর কিন্তু আমি ক খ গ ঘ পরপর লিখতে পারবো না। যেভাবে লিখে দিয়েছি ক খ, এরপরে পাশে চলে যাবে গ, তারপরে যাবে উপরে ঘ। এইভাবেই সিরিয়ালিটি মেনটেনটা করতে হবে। আশা করছি তোমরা চিত্রটা বুঝতে পেরেছো এবং এঁকে ফেলেছো খাতায়। চলো আমরা স্লাইডে ফিরে যাই। শিক্ষার্থীরা, আশা করছি রম্বস এঁকে নিয়েছো তোমরা। আমাদের আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের নেক্সট দিন হবে ফিডব্যাক 17। ক্লাসের পড়াটা ভালোভাবে পড়বে এবং লিখবে, তারপরে ফিডব্যাকটা কমপ্লিট করবে। আজকে ক্লাস ধৈর্য ধরে করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।